সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি লিসবন থেকে। সাম্প্রতিক সময়ে পর্তুগালের যে অভিবাসন আইনের একটি পরিবর্তন হয়েছে সেটি পর্তুগাল সহ সারা বিশ্বের কিন্তু একটি টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। মূলত আমরা এতদিন থেকে জানে আসছিলাম যে পর্তুগাল হচ্ছে অভিবাসন বান্ধব একটি দেশ। এই দেশটিতে মানুষ যে কোনোভাবে আসার পরে এখানে বৈধতা লাভের একটি সুযোগ ছিল, যেটি দীর্ঘদিন থেকে চলে আসছিল। গত ৩ তারিখে বর্তমান যেই ক্ষমতাসীন সরকার পর্তুগালের, এপ্রিল মাসে তারা ক্ষমতা গ্রহণ করে, ক্ষমতা গ্রহণের আগে এবং পরে তারা অভিবাসন নিয়ে বেশ কিছু নীতির কথা তারা উল্লেখ করেছেন। সেখানে বলেছিলেন যে বর্তমান যে অভিবাসন নীতি সেটিতে অনেক ত্রুটি রয়েছে, সেটিকে তারা ঢেলে সাজাবেন। পাশাপাশি অভিবাসন নিয়ে যে সকল সংস্থাগুলো কাজ করছে তাদেরকেও ঢেলে সাজানোর আশ্বাস অথবা একটি ইঙ্গিত তারা তাদের ইস্তেহারে দিয়েছিলেন। তারই প্রতিক্রিয়ায় বা তারই প্রতিফলন হিসেবে কিন্তু আমরা দেখেছি গত ৩ তারিখে এখানে অভিবাসন নীতির ব্যাপক একটি পরিবর্তন হয়েছে। আসলে আমি আজকে সেই বিষয়টির একটু পর্যালোচনা করার চেষ্টা করব। এটির ভালো এবং মন্দ দিক, বা পাশাপাশি সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে, এবং এটির ফলে অভিবাসীদের আর কি কি অপরচুনিটি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। তো প্রথমে আসলে আমি বলতে চাই যে অভিবাসনের যেই আইনটিকে তারা সাময়িকভাবে বন্ধ করেছে। আমি সাময়িকভাবে বন্ধ করেছে এই কথাটি বলার কারণ আমি পরবর্তীতে ব্যাখ্যা করব আপনাদের কাছে। অর্থাৎ এখানে সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে সহজ যে আর্টিকেল বা যে আইনটি বা যে ধারাটি ছিল সেটি ছিল আর্টিকেল 88 এবং আর্টিকেল 89। প্রথমটি হচ্ছে যে এমপ্লয়মেন্টের মাধ্যমে এখানে বৈধতা লাভের একটি প্রক্রিয়া, অথবা সেলফ এমপ্লয়েডের মাধ্যমে এখানে বৈধতা লাভের একটি প্রক্রিয়া, যেটি আর্টিকেল 89 হিসেবে পরিচিত। এই দুটি সহজ ধারাকে বন্ধ করে দিয়েছে সরকার, অর্থাৎ এই দুইটি ধারার মাধ্যমে আপাতত এখন আর কোনো মানুষ বৈধতার জন্য আবেদন করতে পারবে না। এই দুইটি ধারা ব্যাপকভাবে প্রচলিত হয় মূলত 2018 সালের মার্চ মাস থেকে। 2017 সালে পূর্বের যেই পিএস যে গভর্নমেন্ট ছিল তারা অভিবাসীদের ব্যাপক একটি আন্দোলনের মুখে তারা নতুন এই দুটি ধারার সংযোজন করে, অথবা এই দুটি ধারাকে তারা ব্যাপক পরিমাপে মানুষকে লিগ্যালাইজেশন দেওয়ার জন্য এটিকে তারা সামনে নিয়ে আসে। সেই ধারাটি অব্যাহত ছিল 2024 সালের বলা চলে জুন মাসের 3 তারিখ পর্যন্ত। তো এখন এই দুটি ধারা যে বন্ধ করে দিয়েছে তার ফলে কিন্তু পর্তুগালে যারা অভিবাসন প্রত্যাশী ছিল তাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে। অনেকেই এসেছেন যে এখানে এই দুটি আইনের যে কোনো একটিতে তারা আবেদন করে পর্তুগালের রেসিডেন্সি তারা নেবেন এবং আলটিমেটলি তারা পর্তুগিজ যে ন্যাশনালিটি রয়েছে 5 বছর পরে সেটি তারা অ্যাভেল করবেন। কিন্তু আইনের এই পরিবর্তনের ফলে সবার মধ্যেই কিন্তু এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা সহ হতাশা বিরাজ করছে। শুধুমাত্র পর্তুগালে নয়, এই আইনটি যখন পাস হয় তখন আমি বাংলাদেশে ঢাকায় ছিলাম। সেখানেও আমাকে অনেকে অনেকভাবে জানার চেষ্টা করেছেন, বহির্বিশ্ব থেকে অনেকে জানার চেষ্টা করেছেন যে পর্তুগালের আসলে যে এটি বন্ধ করে দিয়েছে পরবর্তীতে কি হবে বা ভবিষ্যতে কি হবে, মানুষ এখন কি করবে, এই ধরনের অনেক প্রশ্নই কিন্তু আমাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো প্রথমে আমি যে বিষয়টি আলোচনা করতে চাই যে সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে। মূলত 4টি বিষয়কে সরকার এখানে হাইলাইট করছে যে কেন তারা এটিকে বন্ধ করেছেন। তারা উল্লেখ করেছেন যে এখন থেকে তারা রেগুলেটেড ইমিগ্রেশন যে বিষয় সেটি নিয়ে তারা কাজ করতে চায়। দ্বিতীয় যে বিষয়টি তারা উল্লেখ করেছেন যা তারা ফরেন যে ট্যালেন্ট আছে তাদেরকে অ্যাট্রাক্ট করতে চায়। আর তৃতীয়ত যে বিষয়টি হচ্ছে তারা হিউম্যান যে ইন্টিগ্রেশন যে পার্টটি, অর্থাৎ ইমিগ্রেন্টদের যে ইন্টিগ্রেশনের যে পার্টটি সেটি নিয়ে কাজ করতে চায়, এবং ইনস্টিটিউশনাল রিঅর্গানাইজেশন, অর্থাৎ যে অর্গানাইজেশনগুলো অভিবাসীদেরকে নিয়ে কাজ করে সেইগুলোকে, সেই প্রতিষ্ঠানগুলোকে তারা ঢেলে সাজানোর একটি প্রক্রিয়া গ্রহণ করেছে। মূলত এই 4টি বড় কারণে তারা এই অভিবাসনের যে দুটি ধারা এটিকে তারা বন্ধ করেছেন। তো এখানে বলা চলে যে রেগুলেটেড মাইগ্রেশন বলতে যেমন এই দুটি ধারা যখন চালু হয় 2018 সালে তখন কিন্তু মাত্র 6 মাসে বা 6 মাসেরও কম সময়ে কিন্তু এই দুটি ধারার একটিতে এই দেশে বৈধতা লাভ করা সম্ভব ছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে কোভিড পরবর্তী সময় থেকে এই 2024 জুন মাস পর্যন্ত দেখা যাচ্ছে যে একে একটি প্রসেস কমপ্লিট হতে 2.5 থেকে 3 বছর বা ক্ষেত্রবিশেষে আরো কম বেশ সময় লাগছে। তো এটির ফলে কিন্তু অভিবাসন প্রত্যাশী যারা রয়েছে তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ এবং
দীর্ঘ অপেক্ষার ফলে অনেকেই কিন্তু অনেক ধরনের জটিলতার সম্মুখীন হচ্ছে। বর্তমানে 4 লক্ষের বেশি কেস পেন্ডিং রয়েছে এই দুটি আর্টিকেলে। গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে খুব দ্রুত এই 4 লক্ষ কেস তারা সর্ট আউট করবেন। আর এটি করার জন্যই মূলত তারা সাময়িকভাবে এই দুটি ধারাতে নতুন করে যেন কেউ অ্যাপ্লিকেশন না করতে পারে সেটি তারা করেছেন, অর্থাৎ বন্ধ করেছেন। কিন্তু 2 দিন আগেও পর্তুগালের রাষ্ট্রপতি বলেছেন যে এই যে অভিবাসনের যে দুটি আইন রিভোক করা হয়েছে বা বন্ধ করা হয়েছে, এটি স্থায়ী কোনো কিছু না। সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে অভিবাসীদের মর্যাদা ফিরিয়ে আনার জন্য, পাশাপাশি হচ্ছে ভিসা নিয়ে মানুষ বিভিন্ন যে ডি ক্যাটাগরির যে ভিসাগুলো রয়েছে সেগুলো নিয়ে যেন পর্তুগালে বেশি সংখ্যক মানুষ আসে। বাইরের যে ট্যালেন্ট রয়েছে, অর্থাৎ যারা দক্ষ কর্মী রয়েছে তাদেরকে পর্তুগালে অ্যাট্রাকশন করার জন্য সরকারের যে পদক্ষেপ, পাশাপাশি হচ্ছে যে ইন্টিগ্রেশন, অর্থাৎ আমরা যারা অভিবাসী রয়েছি তারা স্থানীয় যে কমিউনিটি রয়েছে তাদের সাথে ইন্টিগ্রেশনের পার্টটি বাস্তবায়ন করার জন্য মূলত সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। আর আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো আর্টিকেল রয়েছে, এর বাইরেও কিন্তু বৈধতা লাভ করা যায়। আমি সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে হয়তো আপনাদের সামনে অন্য কোনো ভিডিওতে কথা বলবো। কিন্তু এই দুটি, জাস্ট একটি কথা আমি বলতে চাই যে এই দুটি আইন ছাড়াও, এই দুটি আর্টিকেল ছাড়াও কিন্তু আরো অনেকগুলো আর্টিকেল রয়েছে এই দেশে বৈধতা লাভের জন্য। বিশেষ করে আর্টিকেল 90 রয়েছে, যেটির মাধ্যমে যারা হাইলি স্কিল পারসন তারা এখানে বৈধতা লাভ করতে পারে। আর্টিকেল 91 রয়েছে, যারা এদেশে ব্যাচেলর, পোস্ট গ্রাজুয়েশন, মাস্টার্স বা পিএইচডি লেভেলে পড়াশোনা করতে চায় তাদের জন্য এখানে বৈধতা লাভের সুযোগ রয়েছে। আর্টিকেল 92 যারা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউশন থেকে ট্রেনিং করবে তাদের জন্য এখানে সুযোগ রয়েছে। আর্টিকেল 116 রয়েছে, যাদের অন্য ইউরোপের অন্য দেশে লং টার্ম রেসিডেন্সি রয়েছে তারা চাইলে এখানে সেটি পরিবর্তন করতে পারবে। তাছাড়াও আর্টিকেল 122 এবং 123 সহ আরো অনেকগুলো আর্টিকেল 15 রয়েছে। এই ধরনের কিন্তু অনেকগুলো আইন খোলা রয়েছে, যেগুলোর মাধ্যমে স্টিল নাও কিন্তু চাইলে বৈধতা লাভ করা যাবে। কিন্তু যে দুটি আর্টিকেল বন্ধ করেছে, আর্টিকেল 88 এবং আর্টিকেল 89, এই দুটি আর্টিকেলের মাধ্যমে কিন্তু তারা বারবার উল্লেখ করতে চেষ্টা করেছেন যে এটির ফলে এখানে যে ইলিগাল মাইগ্রেশনের একটি যে সম্ভাবনা তৈরি হয় এবং অনেক মানুষ বিভিন্নভাবে এখানে চলে আসার চেষ্টা করে, তার ফলে কিন্তু এখানে একটি সবকিছুর একটি এখানে হাউজিং থেকে শুরু করে চিকিৎসা এবং অন্য যে সরকারের ফ্যাসিলিটি রয়েছে সেগুলোতে ব্যাপক একটি চাপ পড়ে। ফলে যারা এখানে নিয়মিত বসবাস করে তাদেরকে সময় মতো সার্ভিস দেওয়া সম্ভব হচ্ছে না। গভর্নমেন্টের পক্ষ থেকে এমনটি বলা হচ্ছে যে রেগুলেটেড মাইগ্রেশনকে তারা প্রমোট করবে, ফরেন ট্যালেন্টদেরকে তারা প্রমোট করবে, এবং কি ইন্টিগ্রেশনের পার্ট এবং ইনস্টিটিউশনাল যে রিঅর্গানাইজেশন তারা করবে। এই কাজগুলোকে ত্বরান্বিত করার জন্য, অর্থাৎ এগুলোকে বাস্তবায়ন করার জন্য মূলত তারা সাময়িকভাবে এটি বন্ধ করেছে বলে আমি মনে করি। কেননা পর্তুগালের অনেক পরিমাপে অভিবাসী প্রয়োজন, বিশেষ করে তাদের এগ্রিকালচার সেক্টর, তাদের ট্যুরিজম সেক্টর, রেস্টুরেন্ট এবং হোটেল সহ তাদের কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাপে ইয়াং জেনারেশন দরকার। তা না হলে এই সেক্টরগুলো কিন্তু মুখ থুবড়ে পড়বে, এবং এগুলো মুখ থুবড়ে পড়লে কিন্তু এই দেশের অর্থনীতি আস্তে আস্তে ক্রমাগতভাবে নিচের দিকে যেতে শুরু করবে। আর পাশাপাশি এই দেশে কিন্তু ইয়াং জেনারেশনের একটি ঘাটতি রয়েছে। আমরা যদি লাস্ট 10 years এর পরিসংখ্যান দেখি, সেখানে কিন্তু এই দেশের জনসংখ্যা অনেকটা ঋণাত্মক। প্লাস এইখানকার যারা ইয়াং জেনারেশন রয়েছে তারা এই দেশে থাকতে চায় না, তারা আরো অ্যাডভান্স যে সকল কান্ট্রি রয়েছে সেখানে গিয়ে তারা বসবাস করে, এবং পর্তুগালে এইজিং যে পপুলেশন, অর্থাৎ বয়স্ক মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো এই সমস্ত পরিস্থিতি যদি আমরা বিবেচনায় নিই তাহলে বলতে পারবো যে পর্তুগালের এই যে এখন অভিবাসন যে সাময়িকভাবে বন্ধ করেছে সেটি কতদিন বন্ধ থাকবে সেটি আমরা বলতে পারবো না। তবে পর্তুগালের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য অভিবাসীদের প্রয়োজন হবে, হয়তো খুব শীঘ্রই সেটিকে তারা পুনর্বিবেচনা করবে, এবং পর্তুগালের বিভিন্ন পর্যায় থেকে কিন্তু এখনই এটির বিরুদ্ধে সমালোচনা থেকে এটিকে খুলে দেওয়ার জন্য বিভিন্ন আহ্বান এবং আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন বিবৃতি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আসলে পর্তুগালের এটি এখন নতুন কিছু নয় যে এই প্রথমবারের মতো এমনটি বন্ধ করেছে। আমরা যখন 2015 সাল বা 16 সালে পর্তুগালে আসি তখনও কিন্তু পর্তুগালে এরকম একটি
অবস্থা বিরাজ করছিল, অর্থাৎ রেগুলার যেই নিয়ম কানুনের মধ্য দিয়ে মানুষ লিগ্যালাইজ হতো সেটি বন্ধ ছিল। তারপরেও কিন্তু আমরা এখানে কোনো না কোনোভাবে অন্য কোনো আইনের পরিপ্রেক্ষিতে আমরা এখানে লিগ্যাল হই এবং আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাই। তো এখনো কিন্তু অনেকগুলো আর্টিকেল রয়েছে, আমি ইতিমধ্যে উল্লেখ করেছি, যেগুলোর মাধ্যমে চাইলে পর্তুগালে এখনো লিগ্যাল হওয়া অথবা স্থায়ীভাবে বসবাস করার সুযোগ রয়েছে। সেগুলো নিয়ে আমি পরবর্তীতে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব। বিশেষ করে ডি ক্যাটাগরির ভিসা এবং পর্তুগালে যে আর্টিকেলে এখনো বৈধতা লাভ বা কাগজপত্র সহ এখানে স্থায়ী হওয়ার সুযোগ রয়েছে। তো যেমনটি বলছিলাম যে 2016 সাল 15 সালেও কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘদিন এই অভিবাসন বন্ধ ছিল। আমরা এখানকার যে সলিডারিটি ইমিগ্রেন্ট সহ অন্যান্য অভিবাসী যে সকল সংগঠন রয়েছে তাদের সমন্বয়ে আমরা এখানে আন্দোলন সংগ্রাম করেছি সেই 2016-17 সাল। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু 2017 সালে পর্তুগাল গভর্নমেন্ট এখানে তাদের আইনটি সংশোধন করে অভিবাসনকে অনেক সহজ করে তোলে। তারও আগে আমরা যখন আসি তখন আমরা শুনেছিলাম যে 2012-13 সালের দিকে অভিবাসন এরকম ভাবে তারা বন্ধ করে দিয়েছিল। তো 12, 13, 15, 16 থেকে শুরু করে অথবা আবার এখন 2024 সাল, এটি আসলে একটি কন্টিনিউয়াস একটি প্রক্রিয়া। তারা কখনো এটিকে সহজ করে, কখনো এটিকে কঠিন করে। সেটি তাদের দেশের প্রয়োজন, তাদের সমাজের প্রয়োজন এবং তাদের অর্থনীতির প্রয়োজনে তারা এমনটি করে থাকে। যারা এই দেশে অলরেডি চলে আসছেন, আপনারা যদি কাজ ম্যানেজ করতে পারেন, আপনারা এখানে বসবাস এবং সুন্দরভাবে থাকা খাওয়া সহ অন্যান্য অ্যাক্টিভিটি পরিচালনা করতে পারেন, হয়তো অচিরেই অদূর ভবিষ্যতে পর্তুগালের সরকার এটিকে পুনর্বিবেচনা করবেন এবং আবারও নতুন করে যে অভিবাসন যে সহজ আইন গুলো রয়েছে আর্টিকেল 88 এবং 89 সেটি তারা পুনর্বহাল করবেন। এটির ফলে যারা ইমিগ্রেন্ট কমিউনিটি বা যারা পর্তুগালে যারা কাগজ প্রত্যাশী রয়েছে তারা এই দেশে লিগ্যালাইজেশন অর্থাৎ বৈধতা অর্জনের সুযোগ পাবেন। তো দর্শক, এটি হচ্ছে আমার একটি মূল্যায়ন। আমরা যেমনটি বলছিলাম যে পূর্বেও বিভিন্ন সময়ে এখানে অভিবাসন বন্ধ ছিল, আবার তারা চালু করেছে, এখনো বন্ধ হয়েছে। আমরা আশা করছি যে আবারও তারা হয়তো সেটি চালু করবেন, হয়তো নতুন কোনো নিয়ম, নতুন কোনো সত্য বা নতুন কোনো ফর্মুলা নিয়ে তারা আসবেন, যেটির মাধ্যমে বর্তমান যারা অভিবাসী রয়েছে তারাও ডিগনিফাইড হবেন এবং ভবিষ্যতে যারা অভিবাসী হতে চান তাদেরকেও ডিগনিফাইড করবেন, অর্থাৎ তাদের যত রাইটস রয়েছে, তাদের যত অধিকার রয়েছে, তাদের বিশেষ করে বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ এখানকার যেই ন্যূনতম যেই একটি কাজ সহ অন্যান্য যেসব নাগরিক সুযোগ সুবিধা বা অভিবাসীদের জন্য যেসব সুযোগ সুবিধা সেগুলো তারা নিশ্চিত করবেন বলে আমি বিশ্বাস করি। আর আপনাদের কি বিশ্বাস সেটি আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন দর্শক, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে।